শাকিল ভাই, সত্যি কিন্তু আপনার বুদ্ধির প্রশংসা করতে হইব। কিভাবে পুলিশের নাকের ডগা দিয়া ঢাকা শহর থেকে বের হয়ে আসলাম আমরা। পুলিশ কিন্তু বিন্দু পরিমাণের টের পায় নাই। দূরবে, তুই আমারে কি মনে করিস পুলিশের এত বড় ক্ষমতা হয়ে সারে নাই যে এই ডেন্ডি শাকিল রে এত সহজে ধরতে পারবো? ডেন্ডি শাকিলের ধারে কাছে আসতে অনেক কাঠকোর পশায়া তারপর ডেন্ডি শাকিলের কাছে আসতে হইব। এত সোজানা ডেন্ডি শাকিলকে ধরাটা। পুলিশের নাকের ডগায় থাইকা এত বছর যাবৎ আমি হীরা এবং স্বর্ণের চোরা কারবারি করে আসতেছি। পুলিশ আজ পর্যন্ত আমাকে ছুঁয়েও দেখতে পারে নাই। আমি সেই ডেন্ডি শাকিল। আপনার সাথে এই কয়দিন থাইকা আসলেই সত্যি আমি এই আন্ডারওয়ার্ল্ডের অনেক কিছুই জানতে পারলাম। পুলিশের চোখ ফাঁকি দিয়া কিভাবে বড় বড় কাজ করতে হয় সেটাও ভাই আপনার কাছ থেকে খুব সুন্দর ভালোভাবে বুঝতে পারছি আমি। আমার সাথে লাইগা থাক মুস্তফা, তোর ভবিষ্যতে অনেক কিছুই করতে পারবি। যদি আন্ডারওয়ার্ল্ডে সত্যি কাজ করতে থাক তাহলে আমার সাথে লেগে থাক। তোকে আমি আন্ডারওয়ার্ল্ডের অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাব এক সময়। তোর কর্মকাণ্ডও আমার খুবই পছন্দ হয়েছে। বাংলাদেশে আইসা তো অনেকের সাথেই মিশলাম, কিন্তু তোর মতো এইরকম আর কাউকেই পাই নাই আমি। কিন্তু ভাই, আছি আমি আপনার সাথে, সমস্যা নাই। বাকিটা জীবন আপনার শীর্ষ হয়েই কাটাই দিতে চাই। তা ভাই, কথা বলতে বলতে তো বগুড়া চার মাথা চলে আইছি। কি করবেন এখন? শামসুর বাড়ি কোন দিকে সেটার একজ্যাক্ট লোকেশন তো আমাদের জেনে নিতে হবে। তাছাড়া কোথায় যাব? সামনেও হোটেলে ব্রেক কর, ওইখানে নাস্তা পানি খায়া তারপর কোপা শামসুর এলাকার দিকে যাইমু। কোপা শামসুকে এবার শেষ না কইরা বগুড়া থেকে কোনোভাবেই ব্যাক করব না। ঢাকাতে আর ফিরে যাওয়া যাইব না। যা করার এখন বগুড়াতেই করতে হইব। ঢাকাতে আমাদের জন্য এখন হাই রিস্ক হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, বলেন আপনাদের জন্য কি অর্ডার করব? হে ওয়েটার, আমাদের জন্য খাসির কাচ্চি নিয়ে আসো 2 প্লেট, লগে 2টা 7 আপও দিবে। হে মোস্তফা, এই ওয়েটারকে জিজ্ঞাসা করে দেখতো কোপা শামসু সম্পর্কে কোনো তথ্য জানে কিনা। এইখান থেকে কোন দিকে গেলে কোপা শামসুর এলাকায় যাওয়া যাইব সেই সম্পর্কে ওর কাছে জিজ্ঞাসা কর। আচ্ছা ভাই, ওই আসুক, তারপর ওর কাছে জিজ্ঞাসা করতেছি। কোপা শামসু বগুড়াতে খুবই ফেমাস, ওনাকে এইখানকার সবাই চেনে। স্যার, এই যে আপনাদের অর্ডারটা নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, এইগুলো টেবিলে রাখো। আর শোনো, তোমাকে একটা তথ্য জিজ্ঞাসা করতেছি, আমাকে সঠিক একটা তথ্য দিতে হইব। ঠিক আছে স্যার, সমস্যা নাই, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। যদি আমি জানি তাহলে অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। শোনো, তুমি কি বগুড়ার সেই বিখ্যাত ব্যক্তি কোপা শামসুর এলাকাটা এইখান থেকে কত দূর বা কোন রাস্তা ধইরা যাইতে হইব আমাদের, সেই সম্পর্কে কি আমাদের কিছু
বলতে পারবে? আসলে আমরা ঢাকা থেকে আসছি তো, ওনার সাথে খুব জরুরি প্রয়োজন, তাই ওনার সাথে আমার একটু দেখা করা লাগবে। তা তো অবশ্যই স্যার, ওনাকে বগুড়ার এমন কোনো মানুষ নাই যে না চিনে। এইখান থেকে 4 মাথা দিয়ে আপনারা সরাসরি গাবতলী রুটে চলে যাবেন। গাবতলী গিয়ে যে কোনো মানুষকে আমরুল ইউনিয়নের কথা বললেই দেখিয়ে দিবে। ওইখানে গিয়ে শামসু সাহেবের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলেই আপনারা ওনার বাড়ি সম্পর্কে পেয়ে যাবেন। তাইলে মোস্তফা চল, এইখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। দুর্জয়, এই দুর্জয়, এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার, কখন আসলেন আপনি? এই তো দুর্জয়, মাত্রই আসলাম। তা দুর্জয়, এই দিকের কি অবস্থা বলো তো দেখি। হাসান যে বাপ্পি নামের ওই শুটারকে ধরতে গেছিল, ওরে কি ধরে নিয়ে আইছে? ওর সাথে কি তুমি কোনো রকমের কোনো আলোচনা করছো? হ স্যার, ওই আসামির সাথে মাত্রই রিমান্ড রুম থেকে বের হইলাম। পরে অনেক কথাই জিজ্ঞাসাবাদ করছি, তবে সেই রকম কোনো আপডেট পাই নাই। শাকিলের একজ্যাক্ট লোকেশন এখনো স্যার জানা যায়নি। তুরু মিয়া, তোমার কাছে আমি এই ধরনের নিউজ আশা করিনি। তোমরা তাহলে কি করতেছ? সামান্য একজন আসামিকেই এখন পর্যন্ত খুঁজে বের করতে পারতেছ না? এই ড্যান্ডি শাকিল কি সত্যি দেশে আছে নাকি, সেটাও তো এখন পর্যন্ত শিওর হইতে পারলাম না। তোমাদের দিয়া কি কোনো কাজ হইব না? আমি আইজির পদে বসার পর এটা আমার কাছে প্রথম একটা কেস, এটারই কোনো সমাধান করতে পারতেছি না। স্যার, ডেন্ডি শাকিল যে দেশে ঢুকছে এটা 100% শিওর হওয়া গেছে। এই বাপ্পি মূলত ডেন্ডি শাকিলের লোক মোস্তফার কাছ থেকে এই কন্ট্রাক্টটা নিছিল। হোটেল রেড ইন বারে মোস্তফা নামের একজনের সাথে ওর 3 লক্ষ টাকার একটা ডিল হয়। পরে ওইখানে ওই রমজানের উপর আক্রমণ চালায়। পরে যখন ওই জানতে পারছে যে মোস্তফা ডেন্ডি শাকিলের হয়ে কাজ করতেছে, তখন নাকি ওই মোস্তফার নাম্বার ব্ল্যাক লিস্টে ফালায় রাখছে। ওর এই জবানবন্দির ভিত্তিতে বোঝা যাচ্ছে যে ডেন্ডি শাকিল সত্যি দেশে ঢুকছে। ডেন্ডি শাকিল যদি সত্যি দেশে ঢুকা থাকে, তাহলে ওই কোথায় লুকাইলো? ওই কি পাতালে লুকিয়ে আছে নাকি? ওরে এখন পর্যন্ত তোমরা শনাক্ত করতে পারতেছ না কেন? দেখো দুর্জয়, মাথা গরম হওয়ার আগেই ওরে খুঁজে বের করো। শামসু কিন্তু বিষয়টা নিয়ে খুবই প্যারার ভিতরে রাখছে আমারে। আর হাসান কোথায়? হাসানকে ডাকো ইমার্জেন্সি। স্যার, হাসান কাস্টডিতে নাই। বাপি আমাদেরকে একটা ক্লু দিছে স্যার। ওই যখন মোস্তফার সাথে কথা বলতেছিল, তখন নাকি মোস্তফা ওরে জানাইছে যে ওই বাসার সামনে সুমনের লন্ড্রির দোকানের দাঁড়ায় আছে। এই সুমনের লন্ড্রির দোকান খুঁজে বের করতে পারলে হয়তোবা আমরা শাকিলকে ধরতে পারবো। সেই জন্য আমি গুলশান এবং বনানীর প্রত্যেকটা অলিগলি চেক করার জন্য হাসানকে পাঠাইছি। তোমরা যে মিয়া কি করতেছ না করতেছ কিছুই আমার মাথায় ঢুকতেছে না। এত বড় শহরে কি এই একটা মাত্র লন্ড্রির দোকান খুঁজে বের করা সম্ভব? যা করার তাড়াতাড়ি করো দুর্জয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে
সেলিম স্যার আমারে বারে বারে ফোন দিতেছে। ওইখানে গেলেই আমারে ডেন্ডি শাকিলের কথা জিজ্ঞাসা করব, কি জবাব দিমু? স্যার আমরা কি করব বলেন? আমরা তো আর চেষ্টা কম করতেছি না। সামান্য পরিমাণ কোনো ক্লু পেলেই সেটা নিয়ে আমরা ঘাটাঘাটি করতেছি। তবে স্যার আপনি এত চাপ নিয়েন না, অচিরেই আমরা ডেন্ডি শাকিলকে গ্রেপ্তার করতে সক্ষম হইব। আমরা আশাবাদী স্যার। কিরে কি হয়েছে লিয়াকত? এত সকাল সকালই দেখা করতে বললি যে, ইমার্জেন্সি কোনো কাজ আছে নাকি? তোরে একটা নিউজ জানানোর আছে, সেই জন্যই তোরে ডাইকা পাঠাইলাম। এইদিকে তো অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। ডেন্ডি শাকিল তো বগুড়াতে প্রবেশ করছে। বলিস কি রে, এই শালা আবার বগুড়াতে কি করার জন্য গেল এখন? ওই তো শুনতে পারছে যে শামসু ঢাকাতে নাই, বগুড়াতে গেছে। তাই শামসুরে শেষ করার জন্য বগুড়াতেই প্রবেশ করছে। ওই নাকি বগুড়াতেই শামসুকে খালাস করে দিব। কাম হয়েছে, ঢাকাতেই কিছু করতে পারে নাই, বগুড়াতে গেছে শামসুরে ধ্বংস করার জন্য। বগুড়া হচ্ছে শামসুর নিজের এলাকা। ওইখানে গিয়ে শামসুরে শেষ করে আবার ফিরে আসার মতো এত বড় সন্ত্রাসী ডেন্ডি শাকিল এখনো হয়ে আসাতে পারে নাই। দেখবি বগুড়াতে থেকে লাশ হইয়া তারপর ফিরব ডেন্ডি শাকিল। এই ব্যাটা বেশি বুঝতেছে, যখন ধরা খাইব তখন টের পাইব শামসু কি জিনিস। ডেন্ডি শাকিলের নাকি ইমার্জেন্সি বিহারে পৌঁছাইতে হইব, তাই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে চাইতেছে। সেই জন্যই ওই বগুড়াতে প্রবেশ করছে। যা পারে করুকগা। যদি শামসুক শেষ করতে পারে তাহলে আমাদের জন্যই সবচাইতে ভালো, আর যদি না পারে তাহলে ওই নিজেই শেষ হোক। এতে আমাদের কোনো লাভ ক্ষতি যায় আসে না। কেমনে কি তোতা ভাই, শামসু ভাইয়ের সাথে কি আলোচনা শেষ করছেন নাকি? এত তাড়াতাড়ি যে বের হয়ে আসলেন। হাবিব কি ভিতরে ছিল নাকি ভাই? দেখলাম যে আপনি ঢোকার পর হাবিব ভিতর থেকে বের হয়ে আসলো। মনে হয় শামসু ভাইয়ের সাথে পার্সোনালি মিটিং করলো। ডন, তাই তো দেখলাম। ভিতরে গিয়ে দেখি শামসু ভাইয়ের সাথে হাবিব কি যেন আলোচনা করতেছে। তবে আমারে দেখাই শামসু ভাই হাবিবকে পাঠাইয়া দিল। পার্সোনাল ভাবে আমার সাথে আলোচনা করলো শামসু ভাই। তা তোতা ভাই, ভিতরে শামসু ভাইয়ের সাথে কি আলোচনা করলেন? আলোচনা কইরা কি বুঝতে পারলেন? নমিনেশনের বিষয়ে কি শামসু ভাই কিছু বলল নাকি? না ডন, ওই রকম সরাসরি কোনো আলোচনা করে নাই। তবে শামসু ভাই আমারও জিগাইল যে সবাই নমিনেশন চাইতেছে, তা তুই এইবার বগুড়া থেকে নমিনেশন চাচ্ছিস না কেন? পরে আমি বললাম সবার ভিতরে আমি নিজেকে ওই রকম যোগ্য মনে করলাম না বইলাই নমিনেশন চাই নাই ভাই। শামসু ভাই তো ঠিক কথাই বলছে। আমি তো আপনারে আগে এই বিষয়ে বলছিলাম যে আপনিও নমিনেশন চান। যদি শামসু ভাই কোনোভাবে আপনারে যোগ্য মনে করে তাহলে অবশ্যই আপনাকে নমিনেশন দিবে। শামসু ভাই এখন আপনাকে যে পরিমাণের মূল্যায়ন করতেছে, তাতে করে আপনার
নমিনেশন চাওয়াটা দরকারি ছিল, কিন্তু আপনি তো মিসাইল শফিকের পিছনে থাকতে যায়া নিজের নমিনেশনটা চাইলেন না। শামসু ভাই কি আর আগের মতো আছে? দেখেন না এখন আপনাকে কতটা মূল্যায়ন করে। হরে ডন, তুই একদম ঠিক কথা বলছস। শামসু ভাইয়ের কথা শুনে আজকে গর্বে বুকটা বইরা উঠল। মিশায় আমি এই লোকটার সাথে এতদিন যাবৎ সূত্রে আমি কইরা আইছি। আসলেই শামসু ভাই খুবই সুন্দর মনের একজন মানুষ। অতীতে ওনার সাথে কতটাই না গ্যাঞ্জাম করছি, তারপরেও শামসু ভাই আজকে আমাকে বলতেছে অতীতের সব কিছু ভুলা যা, তুই আগে আমার সাথে কি করছিস না করছিস সেগুলো আমি সম্পূর্ণ ভুলে গেছি। তবে ডন, আমিও শামসু ভাইয়ের কাছে নমিনেশনের বিষয়ে আলোচনা করছি। আমিও এমপি পদে নির্বাচন করতে চাই। একদম ঠিক কাজ করছেন ভাই, আপনার কথাটা আমার খুবই ভালো লাগলো। হাবিব আর শফিকের মতো 2 নাম্বার লোকেরাও যদি শামসু ভাইয়ের কাছে নমিনেশন চায়, তাহলে আপনি কেন বাদ থাকবেন? আপনি কি ওদের চাইতে যোগ্যতায় কোনো দিকে কম আছেন নাকি? জেলা রানিং সেক্রেটারি, আবার আপনার নামে বর্তমানে কোনো ক্লেম নাই, অথচ হাবিব আর শফিকের নামে ক্লেমের অভাব নাই। আমি মনে করি মাস্টারের পরে সেকেন্ড চয়েস হিসাবে আপনি পারফেক্ট থাকবেন। তা শামসু ভাই কি বললো আপনাকে? নমিনেশন যে চাইলেন শামসু ভাইয়ের কাছে, কিছু বলে নাই আপনারে? ভাই, নমিনেশন চাইলাম, চাওয়ার সাথে সাথেই কি আর নমিনেশন দেওয়া দেয় নাকি? তবে আমারে বলছে যে তোর উপর আমার সুদৃষ্টি আছে, তুই কাজ করে যা। কাল পরশু তুই শামসু ভাই হয়তো ঢাকাতে চলে যাইব, তার আগেই নমিনেশন ঘোষণা করে যাইব। উনি পার্সোনালভাবে সকলের সাথে আলোচনা কইরা জাস্টিফাই করতেছে যে কারে নমিনেশন দেওয়া যায়। তবে শামসু ভাই বিবেকবান লোক, উনি যারই নমিনেশন দেখ না কেন খুব হিসাব কিতাব কইরা তারপরেই নমিনেশন ঘোষণা করব। দেখা যাক, সময় তো আর বেশি নাই, 2-1 দিনের ভিতরেই ঘোষণা করব। দেখি কার নাম ঘোষণা করে। দেখা যাক কি করে শামসু ভাই। তা ভাই, এখন তাহলে কোথায় যাইবেন? পার্টি অফিসে যাবেন আবার, না বাসায় ব্যাক করবেন? না, মাস্টার পার্টি অফিসে আছে। হাবিব পার্টি অফিসেই গেল, পার্টি অফিসেই যা। এখন বাসায় যাইয়া কি করবো? বাসায় তো আপাতত কোনো কাজ নাই, তাই পার্টি অফিসের দিকেই যা। শামসু ভাইও হয়তো বা কিছুক্ষণ পরে পার্টি অফিসে যাইতে পারে, তাই এখন আমার পার্টি অফিসে থাকাটা দরকার। কি ব্যাপার মাস্টার? আরে হাবিব ভাই, দাঁড়ায় রইলে কেন? বসেন। কি ব্যাপার মাস্টার, তুমি দেখি পার্টি অফিসে একাই বসে আছো, আর কেউ পার্টি অফিসে আসে না এখনো? না হাবিব ভাই, মাত্রই আসলাম। শামসুর সাথে ডিসি অফিসে গেছিলাম, ওইখানে ডিসির সাথে শামসু সাক্ষাৎ করলো। পরে শামসু পার্সোনালভাবে আপনাদের সাথে কথা বলতে চাইলো, সেই জন্য ওই ওর ক্লাবে গেল, আর আমি
পার্টি অফিসে চলে আসলাম। তা হাবিব ভাই, শামসুর সাথে কি আপনার কোনো আলোচনা হয়েছে নাকি? হ মাস্টার, শামসুর সাথেই আলোচনা কইরা তারপর পার্টি অফিসে আসলাম। শামসুই বলল তুমি নাকি পার্টি অফিসে আসো, তাই সরাসরি তোমার সাথে দেখা করার জন্য পার্টি অফিসে চলে আসলাম মাস্টার। তা হাবিব ভাই, শামসু আপনার সাথে কি আলোচনা করলো? নমিনেশনের বিষয়ে কি কোনো আলোচনা করলো নাকি শামসু? হয়তো আমাকে ওইখানে উপস্থিত না থাকতে বলল। পার্সোনাল ভাবে নাকি আপনার সাথে আর তোতা এবং শফিক ভাইয়ের সাথে আলোচনা করব, তাই আমি আর ওইখানে গেলাম না। তা কি বিষয়ে আলোচনা করলেন? শামসুর কাছ থেকে কি গ্রিন সিগন্যাল পাইছেন কিছু? না মাস্টার, শামসু কেমন যেন রহস্য কইরা কথা বলে। শামসুর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারি না। আমি যে নমিনেশন চাচ্ছি, তা নমিনেশন পাইলে কি কি করব বগুড়ার জন্য, বা সহসভাপতি হিসাবে দায়িত্বে থাকা অবস্থায় বগুড়ার জন্য কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি, কোন কোন উন্নয়নমূলক কাজে অবদান রাখছি, এইগুলো বিষয়ে জানতে চাইল শামসু। তা সেই রকম কোনো উন্নয়নমূলক কাজে তো আমি অবদান রাখতে পারি নাই। তুমি যা যা করছো সেইগুলো সঙ্গে সঙ্গেই তো আমি থাকছি, আলাদাভাবে তো আর কোনো কিছু করা হয় নাই, তাই বলতেও পারলাম না। আমি জানি তো শামসু, এইগুলো বিষয়ে আপনাদের কাছ থেকে জানতে চাইব। আমি যে বারে বারে আপনাকে তখন বইলা গেছি যে আমার পিছনে না থাইকা নিজে এলাকার ভিতরে গঠনমূলক কর্মকাণ্ডে অবদান রাখেন, কিছু উন্নয়নমূলক কাজ করে জনগণের সাথে মিশে থাকার চেষ্টা করেন। শামসু কিন্তু কাউকে মুখ দেখা নমিনেশন দিবে না। শামসু কিন্তু রাজনীতিতে কার কেমন অবদান আছে সেইগুলো যাচাই বাছাই করে তারপর নমিনেশন ঘোষণা করবে। এখন আমার কথা মিলা গেল তো হাবিব ভাই, তখন যদি কাজ করতেন এখন শামসুর কাছে গর্ব করে বলতে পারতেন। কি যে বলো না মাস্টার, তুমি যদি আমার নামে শামসুর কাছে একটু তদারকি করো, তাহলে শামসু কি আর তোমার কথা ফালাইতে পারবো? তবে আমিও একটা পরিকল্পনা করছি মাস্টার। বগুড়া চাইরে তুমি নির্বাচন করো, আর বগুড়া পাশে আমাকে ওইখানে দেখো তো কোনোভাবে সেটেল করা যায় না কিনা। ওইখানের ফজলু মাস্টার তো বয়স্ক হয়ে গেছে, ওর ছেলেও রাজনীতিতে সেরকম সক্রিয় না। যদি তুমি বগুড়া চাইরে থেকে নমিনেশন নেও, তাহলে আমাকে বগুড়া পাশে দেখো তো কোনোভাবে ঢুকানো যায় কিনা। বগুড়া পাস কিন্তু তুমি চাইলে আমার জন্য ভালো একটা সুযোগ হয়। ধরু হাবিব ভাই, আপনি সেই ঘুরায় পেছায়া একই কথা বলেন। আপনাকে কি বললাম বুঝলেন না আমার কথা? আমি শামসুর কাছে আপনার নামে কি তদারকি করব? শামসু কি এইখানে আমার কথা শুনবো? ওই যদি আমার কথা শুই না নমিনেশন দিত, তাহলে তো নিজে বগুড়াতে আসতো না। ঢাকায় এত ঝামেলা ফালাই রেখা বগুড়াতে আইছে, তা আমার কথা শুই না নমিনেশন দেওয়ার জন্য দেখলেন না আজকে আপনাদেরকে পার্সোনাল ভাবে ডাকছে, সেইখানে আমারে
ডাকেই নাই, তাহলে আমি কিভাবে আপনার নামে তদারকি করব? ওইদিকে আবার তোতারেও ডাকছে, না জানি কি তোতার সাথে আলোচনা করে। দেখেন নমিনেশন নিয়ে চমকি হয় কি না। না, এইগুলো কি বলো তুমি? তোতা কেন নমিনেশন পাইব? তোতা তো নির্বাচন করার জন্য কোনো রকমের কোনো আগ্রহই দেখায় নাই। ওই তো সব সময় শফিকের পিছনে পড়া ছিল। তাহলে ওকে শামসু কোন কারণে বগুড়ায় নমিনেশন দিবে? আমি তো তার নমিনেশন পাওয়ার কোনো কারণই দেখতেছি না। নমিনেশন চায় নাই, তাতে কি হয়েছে? চাইতে কতক্ষণ? শামসুর কাছ থেকে কি কেউ কোনো কিছু চাইয়া পাইছে? শামসু যারে যেই কাজের জন্য পারফেক্ট মনে হয় তারে সেই কাজে আইনা জোর করে হইলেও বসায়। শামসুর কাছ থেকে চাইয়া আজ পর্যন্ত কেউ কোনো কিছু নিতে পারে নাই। নিজের যোগ্যতায় শামসু যারে ভালো মনে করে তারই সেই জায়গা মতো বসায়। কথাটা মনে রাখেন হাবিব ভাই। আর তোতার বর্তমান কর্মকাণ্ডে কিন্তু শামসু খুবই সন্তুষ্ট। প্রতিনিয়তই তোতার বিভিন্ন কাজ কামের বিষয়ে আমাকে সাথে প্রশংসা করে। তাই এইখানে তোতাকে একেবারে ফেলে দেওয়া যাইব না। তুমি তো দেখি মাস্টার আরেক চিন্তায় ফালাই দিলা। শামসু যে এখন কি যে কইরা বসে, দেখা যাক কি হয়। আমার আফসোস নাই যদি তুমি নমিনেশন পাও, কিন্তু তোতার শফিক যদি নমিনেশন পায় তাহলে তো এইটা কোনোভাবেই মাইনা নিতে পারবো না মাস্টার। আপনার মাইনা নেওয়া না নেওয়াতে তো শামসুর কিছু যায় আসে না। শামসুর যারে যেই জায়গায় যোগ্য মনে হইব তারে সেই জায়গায় বসাইব। ওইটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোতা নাকি রে? বসেক। তা কি ব্যাপার রে তোতা, কোথা থেকে আসতেছিস? শামসু যে তোরে ডাকছিল, শামসুর সাথে কি দেখা করছিলি? হ চাচা, শামসু ভাইয়ের সাথে আলোচনা কইরাই তারপর পার্টি অফিসে আসলাম। এই মাত্রই শামসু ভাইয়ের সাথে দেখা করলাম। তা কি বিষয়ে আলোচনা করলো শামসু? কিছু কি আমাদেরকে বলা যাইব, না সম্পূর্ণটাই গোপনীয় বিষয়? এইগুলো তো চাচা পার্সোনাল আলোচনা। তবে শামসু ভাই আমাকে যা বলছে ভালোই বলছে। শামসু ভাইয়ের কথা শুনা মোটামুটি আমি অনেকটাই স্বস্তি পাইছি। বগুড়ার রাজনীতি আরও শক্তপোক্তভাবে করার মতো ফেসিলিটি হয়ে গেছে আমার। শামসু ভাই যে আমাকে এতটা মূল্যায়ন করে সেইটা শামসু ভাইয়ের সাথে আলোচনায় না বসলে বুঝতেই পারতাম না। হরে তোতা, শামসু লোকটা এইরকমই। যোগ্য লোকের সব সময় মূল্যায়ন কইরাই যায়, কিন্তু তোরাই তো শামসুরে বুঝতে পারস না। বারবার শুধু একের পর এক ভুল কইরাই যাস। শোনেক তোতা, শামসু যদি কাউকে কোনো কাজের জন্য যোগ্য মনে করে, সে যেই হোক না কেন সেই কাজেই শামসু তারে বসায়। বগুড়ায় যদি রাজনীতি করতে চাস তাহলে ভালোভাবে মিলামিশা রাজনীতি কইরা যা। এতে কইরা তোর জন্যই ভালো হইব। কারো যুক্তি বুদ্ধি শুই না উল্টা পাল্টা কোনো
কাজ কাম করিস না, তাইলে কিন্তু নিজের বিপদ নিজেই ডাইকে নিয়ে আসবি। না না চাচা, অতীতে যা করছি করছি, অতীতকে পিছনে ফেলায়া বর্তমানে আপনাদের সাথেই মিলামিশা রাজনীতি করে যাইব। কারো যুক্তি বুদ্ধি শুনে আর রাজনীতি করার কোনো রকমের কোনো ইচ্ছা নাই। যে যার যার মতো রাজনীতি করুক, আমি আমার মতো আপনাদের সাথেই রাজনীতি করে যাইব। তা তুইও কি তোতা বগুড়া চাইরে থেকে নমিনেশন প্রত্যাশী নাকি? তুইও কি শেষমেশ আইসা এমপি পদে নির্বাচন করতে চাইতাছস? চাইলে তো চাইতেই পারি হাবিব ভাই, এইখানে তো আর আশ্চর্য হওয়ার কোনো ঘটনা না এটা। আমি কি বগুড়া চাইরে থেকে নমিনেশন পাওয়ার মতো যোগ্যতা রাখি না? শুধু আপনারাই কি বগুড়া থেকে নমিনেশনের যোগ্য প্রার্থী নাকি? আমিও তো বগুড়া চাইরে থেকে এমপি ইলেকশন করতে চাইতেই পারি। রানিং জেলার সেক্রেটারি আমি। যোগ্যতা না থাকলে কি আমাকে দল বগুড়া জেলার সেক্রেটারি দায়িত্ব দিছে? তবে কি আমি কখনোই সেই কথা বলছি নাকি? অবশ্যই তোর যোগ্যতা আছে, কিন্তু তরে তো আমি আগেই বলছিলাম নমিনেশন চা। তুই তো শফিকের পিছনেই সবসময় পড়াছিলি। শফিকরে তুই এমপি বানানোর জন্য উইঠা পড়া লাগছস, আবার নিজে নমিনেশন চাইতেছস। তো সেই জন্যই বললাম, শফিকের সাথে আবার কোনো রকমের কোনো ঝামেলা হইল নাকি রে তোর? না কোনো বাগবাটোয়ারা নিয়া সমস্যা হইছে? শফিক চাচা মুরব্বী ছিল বইলা ওনারে আমি সাপোর্ট করে গেছিলাম, কিন্তু ওনার ইদানিং কোনো কাজ কামই আমার সন্তুষ্টজনক মনে হইতেছে না। আমরা সকলেই জনতা পার্টির আদর্শ নিয়ে রাজনীতি করি, আর এই আদর্শের বাইরে যদি কেউ কোনো রকমের কাজ করে তাহলে তো তাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না হাবিব ভাই, ঠিক কিনা বলেন? হ মাস্টার, তোতা কিন্তু ঠিকই বলছে। শফিকের চাল চলন আমার কাছে কেমন যেন একটা রহস্যজনক মনে হইতেছে। সেই দিন দেখলাম বাটুল রে এলাকায় ঢুকাইছে। বাটুল্লা কি এখন থেকে শফিকের হইয়াই কাজ করব? শফিক যে তলে তলে কি প্ল্যান করতেছে সেটাই তো বুঝতে পারতেছি না। দূর করুক গা ওই সমস্ত রহস্য। রহস্য কইরা আমার কোনো কিছুই করতে পারবো না। যে যত বেশি বুঝবো সে তত বেশি ধরা খাইব, বোঝেন নাই হাবিব ভাই? শফিকের মতো চলাফেরা করতে থাকুক, ওইগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আপনাদেরকে যেইভাবে যা করতে বলছি সেইভাবে তাই করেন। কাল পরশু যদি শামসু হয়তো নমিনেশন ঘোষণা করব। হ মাস্টার, দেখা যাক কি হোক। তাইলে মাস্টার উঠলাম আমি এখন, পরে আবার দেখা হইবনি। তাইলে তোতা তুইও চইলা যা এখন, আমিও বাসায় যাইমু। বিকালে কিন্তু সব নেতা কর্মীরে ডাকছে শামসু। বিকালে তাহলে চলে আসিস পার্টি অফিসে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। কিরে টেরার মানিক না কিরে? তা দাঁড়ায় রইলে কেন তোরা? বসে এক। কিরে টেরা, তোরা দুইজন
এতক্ষণ কই আসছিলি রে? এই তো ওস্তাদ, এলাকার ভিতরেই গাড়ি নিয়া ঘোরাঘুরি করলাম কতক্ষণ। মানিক বাইরে এলাকার কিছু উন্নয়নমূলক কাজ কাম দেখাইলাম। টেরা তো ওস্তাদ আমরুল ইউনিয়নের চেহারাটাই পাল্টে দিছে। এই ইউনিয়ন দেখা তো আমি পুরো টাস্কি খেয়ে গেছি। এত উন্নত এবং সাজানো গুছানো ইউনিয়ন তো মনে হয় না বাংলাদেশে আর দ্বিতীয়টা আছে। আপনি যেই সময় চেয়ারম্যানই করছে আমরুল ইউনিয়নের যে উন্নয়ন করে গেছিলেন, টেরা তো তার চাইতেও 3-4 গুণ বেশি উন্নতি করে ফেলাইছে। এলাকার ভিতরে ঢুকলে বুড়া থেকে শুরু করে বাচ্চা পোড়াইপান পর্যন্ত টেরার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে সব সময়। একটা লোক যে জনগণের এতটা ভিতরে মিশতে পারে সেটা তো এলাকার ভিতরে না বের হইলে আমি বুঝতে পারতাম না। তা তো অবশ্যই রে, দেখতে হইব না টেরা কার ছোট ভাই? তোরা হচ্ছিস এই কোপা শামসুর ছোট ভাই। আমার আদর্শ দিয়েই তো তোদেরকে আমি বড় করছি। তাই জনগণের ভালোবাসা সব সময় তোরা পেয়েই যাবি। তোরা যেইখানে যেই দায়িত্বই পালন করস না কেন, সেইখানেই তোরা সফলভাবে সব কিছু গুছিয়ে নিতে পারবি। তোদের প্রতি আমার এই বিশ্বাস অনেক আগে থেকেই আছে। সেজন্যই তোদের দুইজনকে আমি 2টা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি। আমি জানি যে তোরা আমার এই দায়িত্বগুলো খুব সুন্দরভাবে পালন করে যাবি। তোদের প্রতি আমার সেই আত্মবিশ্বাস আগে থেকে আছে। আমি তো আর ওস্তাদ ব্যবসা বাণিজ্যর দিকেই ঝুঁকে গেলাম, জনসেবা করার তো সুযোগই পাইলাম না। তবে ওস্তাদ, টেরা যে সম্পূর্ণ আপনার মতো হয়েছে সেটা কিন্তু মাইনাই নিতে হইব। টেরার ভিতরে সম্পূর্ণ আপনার আদর্শই বিরাজ করতেছে। টেরা আসলেই সত্যিকারের একজন জনসেবক হইয়া নিজেরে তৈরি করতে পারছে ওস্তাদ। টেরার এই জনসেবা দেখা গর্বে আমারও বুকটা ভরে গেছে। আমরা কি ছিলাম আর কোথা থেকে আমাদেরকে তুলে নিয়ে আইসা আপনি আজকে এই পর্যায়ে নিয়ে আইছেন। আপনি না থাকলে আমাদের হয়তো অস্তিত্বই থাকতো না। তোদেরকে আমি একদিনই বলছি না অতীতের কথা কখনোই মনে করবি না। যেটা অতীত ওইটা গেছে গেছে, সেটা আর সামনের দিকে আনবি না। তোদের এখন সবচাইতে বড় পরিচয় হচ্ছে তোরা কোপা শামসুর আপন ছোট ভাই। এর পরিচয়ে তোরা এখন বড় হইছস। তোরা সবসময় এই পরিচয় মানুষের কাছে দিয়ে আসবি। অতীতে তোদের সাথে কি হয়েছে সেটা আমি শুনতে চাই না। নেক্সট টাইম আর এই ধরনের কথা আমার কাছে বলবি না। মানিক ভাই একটু আবেগী হয়ে গেছে তো, তাই মুখ ফুসকা কথাটা বইলা ফেলাইছে। আপনি কোনো কিছু মনে করেন না ওস্তাদ। তা ওস্তাদ, আপনারে দেখতেছি শুধু মাস্টার চাচা কই? মাস্টার চাচারে পার্টি অফিসে পাঠাইছি। আমি এইদিকে বগুড়ার নেতাকর্মীদের সাথে পার্সোনালি একটু আলোচনা করে দেখতেছি কার যোগ্যতা কীরকম আছে। সময় তো আর হাতে বেশি নাই। কাল পরশু দিয়ে আমাকে আবার ঢাকায় ব্যাক করতে হইব। ঢাকাতেও অনেক ঝামেলা আছে, তাই তাড়াতাড়ি কইরা
নমিনেশনটা ঘোষণা কইরাই চলে যাবো আমি। সেই জন্যই সকলের সাথে আলোচনা করতেছি। তা উস্তাদ, ডেন্ডি শাকিলের বিষয়ে ঢাকা থেকে কি কোনো রকমের কোনো আপডেট খবর পাইছেন নাকি? আমারে তো পরে আর এই বিষয়ে কিছু বললেন না। ওদের সাথে কি কথা হয় নাই আপনার? না, এখনো তো কোনো আপডেট পাইলাম না। কথা বলবো যে সেই সময়ও তো পাইতেছি না। দেখি আজকে গিয়ে কথা বলতে হবে। ওরা কি করলো না করলো কিছুই তো জানাইলো না আমারে।